শিক্ষক নিয়োগে রাজনৈতিক পরিচয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর আহ্বান। ভারত নো ম্যানস ল্যান্ড বজায় রেখে বেড়া দিতে চাইলে আলোচনা হতে পারে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিরাপত্তা দিল্লির অগ্রাধিকার বললেন রণধীর জয়সওয়াল। হামে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত 1192 জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে 104 রানের জয় বাংলাদেশের। নাহিদ রানার 5 উইকেট, বোলারদের কৃতিত্ব দিলেন অধিনায়ক শান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের সংখ্যা বেশি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সর্বস্তরে পাঠ্যক্রম ঢেলে সাজানো হবে। সরকার প্রধান বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকে সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। উচ্চশিক্ষা নিয়েও অনেকে বেকার থাকেন, অর্থাৎ বেকারত্বের সংখ্যা আমরা যদি একটু দেখি, উচ্চশিক্ষিতদের মধ্যেই মনে হয় বেশি। এর কারণ সম্পর্কে নানা মতামত রয়েছে, তবে মনে হয় একটি ব্যাপারে কম বেশি সকলেই একমত। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। বর্তমান সরকারের উদ্যোগের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা, ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী জানান, জনগণের কাছে দায়বদ্ধ সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায় বলেও জানান তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ না করে মেধার ভিত্তিতে সব নিয়োগের কথা বলেন সরকার প্রধান। এখন থেকে ক্লাস 12 পর্যন্ত সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা গতকাল সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তার প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান কূটনীতিকরা। ওআইসি সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তারও জোরদারের আশা ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে বজায় রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত যদি তাদের সীমানার ভেতরে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চায় তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। গতকাল সচিবালয়ে ঈদ উল আজহার প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত এবং অনুপ্রবেশ ও পাচার রোধ করার জন্য বিজিবি সতর্ক আছে বলেও জানান। মন্ত্রী আরও বলেন, কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশকে বডি ক্যামেরা দেয়া হয়েছে। কোরবানির চামড়া সংরক্ষণে লবণ সরবরাহের জন্য 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি। আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেইন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কিনা। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তোলার প্রসঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা করা ভারতের অগ্রাধিকার। গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। শুধু বলেছেন, এই বিষয়টিকে সীমান্তের নিরাপত্তার রক্ষার অগ্রাধিকার হিসেবেই দেখে ভারত। এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি। ব্রিফিংয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ উঠলেও সরাসরি কোনো জবাব দেননি রণধীর জয়সওয়াল। বলেছেন, বিশ্বের যেখানে যে কোনো স্থানে যে কোনো ঘটনার উপর যেমন তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়, এক্ষেত্রেও একইভাবে নজর রাখা হয়েছে। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা গণহত্যা। এই গণহত্যা ঠেকাতে পারলে জুলাই গণহত্যা হতো না। সে সময় জবাবদিহিতার আওতায় আনতে পারলে জুলাই গণহত্যা করার সাহস পেত না ফ্যাসিস্ট সরকার। অনুষ্ঠানে হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি সহ এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়েও। সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। এবং বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত অঙ্কুর বাংলাদেশ ফান্ড 1 উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আর্থিক খাত কিছুটা ক্রিটিক্যাল সময় পার করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল খাতের দ্বন্দ্ব নিরসনে কাজ করছে সরকার। অর্থমন্ত্রী আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের 2 বড় বাধা তহবিলের অভাব ও জামানত জটিলতা দূর করতে কাজ করছে সরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 30 জুনের পর পেমেন্টের জন্য কোনো প্রতিষ্ঠান বাংলা কিউআর কোড ছাড়া অন্য কোনো কিউআর ব্যবহার করতে পারবেন না। এর মাধ্যমে ক্যাশ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেখান থেকে
বেরিয়ে আসতে হবে আমাদেরকে, বিকজ প্রাইভেট সেক্টর যদি আন্ডার ফান্ডিং হয়, ব্যাঙ্কগুলো যদি আন্ডার ক্যাপিটালাইজ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অ্যাচিভ করতে পারবো না। সো উই আর ওয়ার্কিং টুয়ার্ডস অল দ্যাট। তো এখানে খালি গভর্নমেন্ট কাজ করছে না, আমি যেটা বলছি জেপি মর্গান, আইএফসি, ফান্ড ম্যানেজার্স, দে আর অল ইন এ টিম, উই আর ওয়ার্কিং টুগেদার। ইনশাআল্লাহ আমি মনে করি খুব কম সময়ের মধ্যে, একটু পেইনফুল পিরিয়ডের মাধ্যমে আমরা যাচ্ছি। সবাই আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে কী হয়েছে, ক্যাপিটাল মার্কেটে কী হয়েছে, আমি ওই সমস্ত মন্তব্য করতে চাই না। বাট ইনশাআল্লাহ উই আর অন দ্য পাথ অফ রিকভারি অ্যান্ড উই হ্যাভ সেট আওয়ার কোর্স। ক্যাশলেস সোসাইটির গল্প আমরা অনেকদিন শুনেছি, এবার আমরা সেটাকে একটা বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। 30শে জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এর ফলে একজন অপারেটরের মার্চেন্টের সাথে আরেকজন অপারেটরের ক্লায়েন্ট খুব সহজে লেনদেন করতে পারবে। আমরা আশা করছি যে এভাবে হয়তো আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যাব। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো এখন অস্থির। গতকাল মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। পাইকারি বাজার ঘুরে দেখার সময় ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং শোনেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। গতকাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ আইনজীবী বৃন্দের ব্যানারে বার ভবনের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা। এ সময় তারা হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর জন্য সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে অভিযুক্ত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা। দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন, হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের কারণ অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, হামে এরই মধ্যে 4 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন হামের টিকার সংকট তৈরি হলো, টিকা কার্যক্রমে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা, এসব বিষয়ে তদন্তে গুরুত্ব পাবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। ঢাকা টেস্ট জয় গত কয়েক মাসের কঠোর পরিশ্রমের ফল। একই সঙ্গে এই জয়ে টেস্ট ক্রিকেটে ধীরে ধীরে উন্নতির চিত্র তুলে ধরছে দল, বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ দিনে দ্রুত ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে টার্গেট দেওয়া প্রসঙ্গে শান্ত বলেন, আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছেন। বাংলাদেশের বোলিং আক্রমণ এখন অনেক মান সম্পন্ন। জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন টাইগার অধিনায়ক। যদিও দারুণ ব্যাটিং করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান্ত। একই সঙ্গে 17 টেস্টের 7টিতে জয়, মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক এখন শান্ত। স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা।
তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে, সো অনেক এনজয় করেছে এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে এটা দেখতে অবশ্যই ভালো লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার, ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। আজকে সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো এবং যদি না জিততে পারি তাহলে ওদের যেন কষ্ট হয় খেলাটা সেভ করতে। প্রথমত অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এরকম টিম হয় নাই। আমার মনে হয় যে ভালো 5টা বোলার আছে, এই জন্য এই সাহসগুলা নিতে পারছি। এদিকে ঢাকা টেস্টের শেষ দিনে বাংলাদেশের জয়ের নায়ক হয়ে উঠলেন ফাস্ট বোলার নাহিদ রানা। তার আগুন ঝরানো বোলিংয়ে প্রায় ড্র হতে যাওয়া টেস্টে 104 রানে জিতে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্টের শেষ দিনের শেষ সেশনে বল হাতে ঝড় তুলেছেন নাহিদ রানা। তার 150 কিলোমিটার কাছাকাছি গতির ডেলিভারিগুলোতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের টেস্ট ড্র করার আশা। চা বিরতির পর তৃতীয় সেশনে রানার হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক। এরপর বল হাতে ঝড় তোলেন। 3 উইকেটে 116 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে রানার বোলিং তোপে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। বিশেষ করে 5 বলের ব্যবধানে সৌদ, শাকিল ও রেজওয়ানকে আউট করে ম্যাচে টাইগারদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রানা। তার 147 কিলোমিটার গতির ইনসুইঙ্গারে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যেভাবে বোল্ড হয়েছেন তা বাংলাদেশের ফাস্ট বোলিংয়ে একটি বিজ্ঞাপন হয়ে থাকবে। ওই স্পেলে ম্যাজিক্যাল বোলিং করে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন এই ফাস্ট বোলার। 40 রানে নিয়েছেন 5 উইকেট, তার টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার 5 উইকেট নিলেন রানা। বাংলাদেশের হয়ে 11 টেস্ট খেলে 33 উইকেট নিয়েছেন। দিনে দিনে আরও পরিণত হয়ে উঠছেন এই গতির তারকা। শুধু তাই নয়, বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত গতির ফাস্ট বোলারদের একজন হলেন নাহিদ রানা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে জনসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। আর জুলাই জাদুঘরের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস উঠে এসেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। বলেন, জুলাই জাদুঘর যতদিন থাকবে জনগণ মাফিয়া নেত্রী শেখ হাসিনাকে ততদিন ঘৃণার সঙ্গে মনে রাখবে। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের শেষ দিন। লাখো মানুষের উপস্থিতিতে উত্তাল রাজপথ, জনতার রুদ্ররোষ গণভবন অভিমুখে। এই খবরে শেষ পর্যন্ত নিজের দীর্ঘ 16 বছরের বাসভবন গণভবন ছেড়ে পালান শেখ হাসিনা। গণভবনের দেয়ালসহ বিভিন্ন স্থান ভেঙে ফেলে ক্রুদ্ধ মানুষ। ফ্যাসিস্টমুক্ত গণভবনে প্রবেশ করে তারা, মেতে উঠে মুক্তির আনন্দে। কিছুদিন পরিত্যক্ত থাকলেও পরে এই ভবনটিকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর নির্মাণ কাজে বরাদ্দ করা হয় 116 কোটি টাকা। নির্মাণ কাজ শেষে এখন এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার অপেক্ষায়। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন, তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। জাদুঘরটির গুরুত্ব নিয়ে কথা বলেন স্পিকার ও ডেপুটি স্পিকার। যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জুলাই যোদ্ধারাও ঘুরে দেখেন নবনির্মিত জাদুঘরটি। যাদেরকে তিনি হত্যা করেছেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শিক্ষক নিয়োগে রাজনৈতিক পরিচয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর ঘোষণা। ভারত নোম্যান্স ল্যান্ড বজায় রেখে বেড়া দিতে চাইলে আলোচনা হতে পারে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিরাপত্তা দিল্লির অগ্রাধিকার বললেন রণধীর জয়সওয়াল। হামে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত 1192 জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে 104 রানে জয় বাংলাদেশের। নাহিদ রানার 5 উইকেট, বোলারদের কৃতিত্ব দিলেন অধিনায়ক শান্ত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।